আশঙ্কায় এখনও ভুগছে বিশ্ব। নতুন চেহারায় দেখা দেয়া করোনা এখন এদেশেও। তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে, কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। তাই দর্শক, কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবারও শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা, সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে আমাদের ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে থাকছি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন ডক্টর রিজওয়ানুল আহমেদ, সহকারী অধ্যাপক, ঢাকা শিশু হাসপাতাল। ডক্টর রিজওয়ানুল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। বসন্ত শুরু হয়েছে এবং বসন্তের শুরুতেই দেখা যাচ্ছে ফ্লু বাচ্চাদের মাঝে, তাই আলোচনা শুরু করতে চাই ডক্টর রিজওয়ান। আজকাল বাচ্চাদের যে ফ্লু দেখা দিচ্ছে, এই ফ্লুগুলো নিয়ে আপনার কাছে জানতে চাইব যে কী ধরনের ফ্লু এই সময়টা দেখা দেয় এবং আমরা বাচ্চাদের যত্নে কি কি করতে পারি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু প্রতিটা সিজন এখন পরিবর্তনশীল, আমাদের সিজনাল ফ্লু গুলো বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতেও দেখা যায়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শীতের পরবর্তী যে বসন্তকালটা শুরু হয়েছে বা গরমের মৌসুমটা শুরু হচ্ছে, এখন আমাদের হাসপাতালের রোগীগুলোতে ভাইরাল ফ্লু যেগুলো আমরা বলি সেগুলোতে আসলে বেশি করে দেখা যাচ্ছে। এবং এক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডা, জ্বর, কাশি, শ্বাসকষ্ট এগুলো তো আছেই। এবং সাথে সাথে আমরা যে কোল্ড ডায়রিয়ার কথা বলি, যে ডায়রিয়া বা নিউমোনিয়া নিয়েও আমাদের হাসপাতালে প্রচুর রোগী আসছে। এছাড়াও ব্রঙ্কিওলাইটিস বা ব্রঙ্কিয়াল অ্যাজমা আমরা যেগুলো বলি সেগুলো নিয়ে প্রচুর রোগী আমাদের হাসপাতালে আসছে। এই সিজনটাতেও কি আমরা নিউমোনিয়া পাচ্ছি বাচ্চাদের মাঝে? অবশ্যই, এবং যেহেতু আমরা ওই সিজনাল তারতম্য, যে ঋতু পরিবর্তনটা হচ্ছে এবং আমাদের ওয়েদারটা দেখা যাচ্ছে একটু ড্রাই এখন এবং অনেকটা শুষ্ক, মাঝে মাঝে গরম, মাঝে মাঝে ঠান্ডা একটা অনুভূত হচ্ছে। এই সিজনাল ফ্লুতে ওই যে শ্বাসকষ্ট বা নিউমোনিয়া রোগীগুলো আমাদের এখানে আসছে এবং ভর্তিও হচ্ছে। আমাদের এখানে যে ঢাকা শিশু হাসপাতালের শয্যা বেসিস আমরা যদি চিন্তা করে থাকি, তাহলে আমাদের প্রায় 8 থেকে 10% বাচ্চাই এখন নিউমোনিয়া রোগ নিয়ে ভর্তি হচ্ছে। এবং আপনি যে ডায়রিয়ার কথা বলছিলেন, সেই ডায়রিয়ার বিষয়টি একটু জানতে চাইবো যে কত বছর থেকে কত বছর শিশুদের মধ্যে বেশি দেখা যাচ্ছে এবং এই সময়টায় বাবা মা কি করবেন ডায়রিয়া প্রতিরোধে? ধন্যবাদ। আসলে এই যে কোল্ড ডায়রিয়া যেটা বলি, আমরা দেখি যে নবজাতক থেকে শুরু করে এবং যেকোনো বয়সের 18 বছর বয়স পর্যন্ত আমরা শিশু বলি, এবং যেকোনো বয়সী রোগীরা আসছে এবং বিশেষ করে দেখা যাচ্ছে 5 বছরের শিশু, 5 বছর বয়স পর্যন্ত শিশুরাই এই ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে বেশি। তো আমরা এই অল্প ডায়রিয়াতে কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি, যেহেতু এই যে পানির শূন্যতা থেকে কিন্তু আমাদের অনেক সময় জীবনের ঝুঁকিও হয়ে থাকে। সেজন্য আমাদের বাবা মার প্রতি পরামর্শ হচ্ছে যে ডায়রিয়া হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি যদি আপনার শিশুকে পর্যাপ্ত পরিমাণে খাবার, স্যালাইন, তারপর হচ্ছে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিনটা যদি মেনটেন করেন, পর্যাপ্ত পরিমাণে খাবার, স্যালাইন ডায়রিয়া শুরু হলে খাওয়ান, এবং সাথে সাথে যে আমরা যে স্বাস্থ্যবিধিগুলোর কথা বলে থাকি বারবার, এখন করোনার মধ্যেও আমরা বলে থাকছি, সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু ডায়রিয়াটা প্রিভেন্ট করা সম্ভব। এবং বিপদ চিহ্ন বলতে আমরা যেগুলো বুঝি, যে ডায়রিয়া হলে যে বিপদ চিহ্নগুলো দেখা যায়, যেমন অতিরিক্ত পানির তৃষ্ণা পাওয়া, প্রস্রাব কমে যাওয়া, এই বিপদ চিহ্নগুলো দেখা দেওয়ার সাথে সাথে আপনার চিকিৎসকের শরণাপন্ন হওয়া অবশ্যই দরকার। এবং যেহেতু গরমও পড়ছে কিছুটা, সেক্ষেত্রে একটু জানতে যাবো আপনার কাছে, শিশুদের আসলে কত লিটার পানি দৈনিক খাওয়ানো উচিত বাবা মায়ের? ধন্যবাদ। আসলে এটা বয়স ভিত্তিতে আমরা বলে থাকি যে আমরা একটা শিশু যতটুকু পরিমাণ পানি পান করতে চায় তাকে সে পরিমাণে দেওয়া উচিত। এবং বয়স ভিত্তিতে আমরা যদি বলি যে 1 বছর বা 2 বছরের বাচ্চা, এদের হচ্ছে দিনে 1 লিটার বা 1.5 লিটার পানি অবশ্যই পান করানো উচিত, এবং আরো বড় হওয়ার সাথে সাথে আমরা 1.5 থেকে 2 লিটার এভাবে বলে থাকি। কিন্তু আমরা উৎসাহ দেই যে পানিটা প্রচুর পরিমাণে পান করানো উচিত। যেকোনো ভাইরাল ফ্লু কিন্তু তরল খাবার এবং পানিতে অনেকটা প্রিভেন্ট করা যায়। ডক্টর রিজওয়ান, বাংলাদেশে করোনা মহামারী চলছে, যে করোনা মহামারীতে আসলে শিশুদের কিন্তু আক্রান্ত হওয়ার সংখ্যাটা আমরা কম দেখেছি, যতটা না দেখেছি আমরা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যাটা। সেই দিক থেকে যদি জানতে চাই, ডেঙ্গুর এখন আসলে সিজন কোনটা, এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। যে আগে একটা ডেঙ্গুর সিজন আমরা জানতাম যে বর্ষার শুরুতে একটা আতঙ্ক থাকতো, কিন্তু এখন দেখা যাচ্ছে ডেঙ্গু হওয়ার আসলে কোনো স্পেসিফিক সিজন নেই। সেক্ষেত্রে একটু আপনার কাছে জানতে চাইব যে এই সময়টায় আসলে ডেঙ্গু হওয়ার চান্সেস কতটা বাচ্চাদের, এবং আমরা ডেঙ্গু প্রতিরোধে কি করতে পারি বাচ্চাদের ক্ষেত্রে? আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ এটা একটা বিষয় যে ডেঙ্গু সিজনটা আমরা কিন্তু প্রথম থেকে করোনা শুরুর আগে থেকে, অনেক আগে থেকে হচ্ছিল, এবং করোনার আগে যে ধাক্কাটা আমরা পেয়েছিলাম, যে ডেঙ্গু মহামারীটা শুরু হয়েছিল এবং আমরা সাকসেসফুলি সেটা
মোকাবেলা করতে পেরেছি। এখন আমাদের উচিত হচ্ছে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো মেনে চলা অবশ্যই দরকার, এবং করোনা এবং ডেঙ্গু দুটাকে আমাদের আসলে মাথায় রাখতে হবে। এবং এক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু এটা একটা মশাবাহিত রোগ, সেজন্য বাসায় কোনো অবস্থাতে মশার বংশবৃদ্ধি করার কোনো স্কোপই রাখা যাবে না। এক্ষেত্রে আমরা বলি যে যেগুলো আমরা ফুলের টব, তারপর হচ্ছে আমরা যে অ্যাকুয়ারিয়াম ইউজ করি, তারপর অ্যাসিড পানি যেগুলো জমাট পানি, এরপর আমরা বাথরুমের যে কাভারটা আছে সেটা সবসময় ঢেকে রাখা, তারপর হচ্ছে আশেপাশে যে ড্রেনেজ সিস্টেম আছে সেগুলো সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলোর প্রতি অবশ্যই যত্নবান হতে হবে। সাথে সাথে সিটি কর্পোরেশন যে উদ্যোগটা এখন নিচ্ছে, যে উত্তর বা দক্ষিণ, যেটা সিটি কর্পোরেশন প্রতিদিন সন্ধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে মশার কীটনাশক বা মশার ওষুধ থেকে সরাচ্ছে, সেটা অবশ্যই চালু রাখতে হবে। এক্ষেত্রে আমরা যদি এই প্রিভেনশন গুলো মেনে চলতে পারি তাহলে আমরা করোনা প্লাস ডেঙ্গু দুটাকে আসলে আমরা ইনশাল্লাহ মোকাবেলা করতে পারি। প্রতিরোধ করতে সক্ষম হবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলোচনা আমরা আবার আসতে চাই। আপনার কাছে জানতে চাইবো যে বাচ্চাদের ফিভার হলে পরে কতদিন থাকলে বাবা মা ডাক্তার দেখাবেন, এবং নর্মালি যখন ফিভার হচ্ছে, হাই ফিভার বলতে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কত ডিগ্রি টেম্পারেচারটাকে ধরবো? আমরা প্রথমে যে ফ্লু এর জন্য যে কারণে জ্বরগুলা হচ্ছে, ফিভার হচ্ছে, সেটা কিন্তু প্রথম ২ দিন ৩ দিন আমরা অবজার্ভ করি এবং দেখা যায় কি এর মাত্রাটা অনেক বেশি থাকে। ১০২, ৩, ৪, তখন আমরা খুবই ওয়ারিড হয়ে পড়ি। এই স্টেজে আমরা এটাকে সম্পূর্ণরূপে প্রথম ৫ দিনের জ্বরকে আমরা ভাইরাল ফিভার হিসেবেই আখ্যায়িত করব, এবং আমরা এক্ষেত্রে বাসায় বসে পরিচর্যা করার চেষ্টা করব। যখন অনেক সময় দেখা যায় যে এই জ্বরটা কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং অনেকের মধ্যে এটা আতঙ্কেরও সৃষ্টি হয়। তো আমরা আশ্বস্ত করতে চাই এই ভাইরাল ফ্লুতে কখনো আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আমরা সবসময় কুসুম গরম পানি দিয়ে বাচ্চাকে স্পঞ্জ করতে পরামর্শ দিই, এবং ওজন ভেদে আমরা প্যারাসিটামল সিরাপটা বাচ্চাদেরকে খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকি। এক্ষেত্রে আমরা ৫ দিনের পরে যদি জ্বরটা লাস্টিং করে তখন আমাদেরকে চিন্তা করতে হবে এটা ভাইরাল ফ্লু না অন্য কোনো কারণে হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তার মানে 5 ডেজ ওয়েট করতে হবে, বাচ্চাকে বাসায় ট্রিটমেন্ট করাতে হবে, প্রাথমিক চিকিৎসাটা। একজন জানতে চেয়েছেন ফেসবুকে, মুসাদ্দিক হাসান জানতে চেয়েছেন, ১ মাসের বাচ্চার পেট ফুলে থাকে, কান্না করে, কি করতে পারেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে বাচ্চাদের পেট ফুলাটা একটা নরমাল ফেনোমেনন। অনেক সময় গ্যাস থেকে, অনেক সময় ডিসকমফোর্ট ফিল হলে, অনেক সময় বাচ্চার যে বডি কনফিগারেশন আছে সেটা কিন্তু অনেকটা বাচ্চার আকার আকৃতিতে অনেক সময় এটা পরিবর্তনশীল মনে হয়, এবং অনেক বাচ্চা যারা একটু অপুষ্টিতে ভোগে বা আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে এই ৮ মাসের বাচ্চার বয়সের অনেক সময় পেট ফুলাটা দেখা যায়। অনেক সময় আমরা বলি কি এটা গ্যাস হয় বা বাথরুম যদি ক্লিয়ার না হয় বা বাচ্চা রেগুলার, তাতেও কিন্তু বাচ্চাদের এই যে পেট ফুলাটা হতে পারে। সো প্রথম দিকে হচ্ছে আমরা এটা বাচ্চার বাথরুমটা রেগুলার হচ্ছে কিনা সেটা খেয়াল করব, এবং রুচিটা ঠিক আছে কিনা সেটা দেখব। এবং রুচি মানে যে আমরা বলি যে সবসময় খেতে হবে, বেশি বেশি খেতে হবে, এটা কিন্তু মোটেও ঠিক না। এবং আমাদের চিন্তা করতে হবে যে আমাদের পেটটা হচ্ছে, এখানের মধ্যে অনেক বড় বড় অর্গান আছে, যেমন লিভার, কিডনি, এগুলো। সো আমাদের যে চেস্ট আছে সেই চেস্টের তুলনায় এই পেটটা একটু বড় দেখাতে পারে। সেজন্য অযথা দুশ্চিন্তা করার কিছু নেই। কোনো সমস্যা হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এবং এই ১ মাসের বাচ্চার এই সমস্যার কথা থেকে যদি এখন নিওনেটাল যারা আছে তাদের কথা যদি জানতে চাই, এই ১ মাসের বাচ্চা যে শুধু ব্রেস্ট ফিড করছে অথবা হয়তো কৌটার দুধ খাচ্ছে, তার ক্ষেত্রে আসলে মায়ের দুধ খাচ্ছে যারা, তাদের ক্ষেত্রে কি মায়ের খাবারের সাথে তার পেটে অসুখ হওয়া বা গ্যাস হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা? আর ৮ মাসের বাচ্চা ব্রেস্ট ফিড করছে সাথে কৌটার দুধ। কৌটার দুধটা আমরা সবসময় নিরুৎসাহিত করে থাকি আসলে। যে কৌটার দুধটা যদি বাচ্চা যদি শুধু ব্রেস্ট ফিড করে সে ২ বছর পর্যন্ত এই ব্রেস্ট ফিডই করবে। সাথে ৬ মাস থেকে আমরা আসলে পরিপূরক খাবার, আমরা বাসায় তৈরি যে খাবারটা আমরা বলি উৎসাহিত করি, সে বাসায় তৈরি খাবারটা দিতে হবে। এবং এর ক্ষেত্রে একটা IOICF অনুযায়ী একটা গাইডলাইনও আছে। আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে আপনার বাচ্চার বয়স যখন ৬ থেকে ৮ মাস তখন ২৫০ ml বাটির আধা বাটি নাস্তা এবং ২ বেলা
চটকানো মন্ড জাতীয় খাবার এইসব বাচ্চাকে প্রোভাইড করতে হবে এবং বাচ্চাকে খাবারের সাথে পরিচিত করতে হবে যে এটা ডিম, এটা দুধ বা এটা কলা, বিভিন্ন রকমের শাকসবজি এগুলো বাচ্চার জিহ্বায় দিতে হবে। সে বেশি বেশি করে খাবে এটা এক্সপেকটেশন করার কিছুই নেই, কারণ তার স্টমাকের কন্টেন্টটাও আপনাকে চিন্তা করতে হবে। এরপর ৮ থেকে ১১ মাস আমরা যদি বলি তাহলে কিন্তু তাও আমরা বলি যে ২৫০ ml বাটি ৩ বেলা নাস্তা এবং ২ বেলা ভাত, সাথে বুকের দুধ। এরপর ১ বছরের পর থেকে সে বড়রা যা খায় সেভাবে খাবে এবং ২ বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাবে, কিন্তু ২ বছরের পরে আর বুকের দুধটা দেওয়া উচিত না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমি সীমা, আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন। আমার বাচ্চার গত পরশুদিন থেকে পেট মানে পেটটা ফাঁপা আর হচ্ছে পায়খানা করতেছে খুব, কিন্তু পায়খানা একটু গন্ধ হচ্ছে। সেক্ষেত্রে আমি অবশ্য এখনো খাওয়ার স্যালাইন ছাড়া কিছু দিই নাই। কি করা আপনার যায়? বাচ্চার বয়স বলবেন? আমার বাচ্চার বয়স 17 মাস। 17 মাস। বাচ্চা কি ব্রেস্টফিড করছে? হ্যাঁ, বাচ্চার পায়খানাগুলো খুব গন্ধ আর হচ্ছে বাচ্চাকে কি আপনি বুকের দুধ খাওয়াচ্ছেন না কোটার দুধ দিচ্ছেন? না, শুধু বুকের দুধ আর এমনি ওই যে জি, বাড়তি ওটা খাবার দিচ্ছি দিচ্ছেন। না। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা ফিরছি। ডক্টর রিজন নিশ্চয়ই শুনেছেন সমস্যার কথা। ধন্যবাদ আসলে আপনাকে প্রশ্ন করার জন্য। এক্ষেত্রে আমরা বলে থাকি যে সিজনাল ফ্লু হচ্ছে, এখানে কিন্তু এই যে ডিসেন্ট্রির ভাবটা অনেক সময় আমরা অপরিচ্ছন্নতার ভাবে বা পরিষ্কার পানি যদি আমরা পান না করে বাচ্চাকে অনেক সময় এটা হতে পারে। তো এই যে ডিসেন্ট্রি বা এই যে গন্ধযুক্ত পায়খানা, এটা কিন্তু একটা নরমাল ফেনোমেনন, এই সিজনে দেখা যায় এটা। তো আশ্বস্ত করার বিষয় হচ্ছে এখানে আপনি বাচ্চাকে খাবার স্যালাইনটা দিতে পারেন প্রতিবার পাতলা পায়খানার পরে। আপনার বাচ্চার বয়স যেহেতু 17 মাস, তো 11 থেকে 12 কেজির মতো হবে এবং 11 থেকে 12 চা চামচ খাবার স্যালাইন আপনি প্রতিবার পায়খানা করে দেবেন। সাথে হচ্ছে আপনি কাঁচা কলাটা, আমাদের যেটা আমরা বলি যে কাঁচা কলার ভর্তা বা কাঁচা কলার জাউ বা কাঁচা কলার খিচুড়ি, যেটা যে বাচ্চার এই ডিসকমফোর্ট ফিলটা কমাতে অনেক হেল্প করে এবং খুব বেশি সমস্যা হলে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। ডক্টর রিজন, আপনার কাছে এই পর্যায়ে আমি জানতে চাইব নবজাতকের যত্ন সম্পর্কে। নবজাতক বলতে আমরা বুঝি জন্মের পর থেকে 28 দিন। তো সেই 28 দিন পর্যন্ত যে শিশু, তাকে আসলে যত্ন করতে বাবা মায়ের কি কি বিষয় খেয়াল রাখতে হবে? এটা হচ্ছে প্রথম থেকেই আসলে যখন নবজাতক ভূমিষ্ঠ হবে তার আগে থেকে প্রিপারেশনটা হওয়া উচিত যে মায়ের প্রতি যত্নটার প্রতি আমরা সবসময় আলোকপাত করে থাকি। এরপর বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে যদি আমরা প্রত্যন্ত অঞ্চলে ডেলিভারি করে তাহলে দক্ষ দায়ী যারা আছেন তাদের মাধ্যমে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেখানে আমরা নিয়ে যেতে পারি এবং সবসময় আসলে হসপিটাল ডেলিভারিটাই বাচ্চার ভালো এবং নর্মাল ডেলিভারি ভালো। এক্ষেত্রে নবজাতকের যত্নের সাথে সাথে আমরা বলি যে মানে সাথে সাথে ১ ঘন্টাও না, সাথে সাথে বুকের দুধটা অবশ্যই পান করাতে হবে এবং এই বুকের দুধটা শাল দুধ। এটা হচ্ছে প্রথম ৩ দিন আপনার এই যে চটচটে পদার্থটা বের হয় এটাকে আমরা শাল দুধ বলি এবং এটাই চেটে পুটে খাওয়াতে হবে। ৪র্থ দিন থেকে আমরা যদি ব্রেস্ট মিল্কটা এস্টাবলিশ করতে পারি তাহলে কিন্তু বাচ্চা পরিপূর্ণরূপে বুকের দুধ পাবে এবং এক্ষেত্রে মাকে আশ্বস্ত করতে হবে যে প্রথম ৩ দিন বাচ্চার বুকের দুধ আসে না, যে চটচটে হলুদাভ পদার্থটা বের হয় সেটা শাল দুধ, সেটাই বাচ্চার জন্য প্রথম টিকা। এরপরে আমরা সবসময় বাচ্চাকে উষ্ণ আরামদায়ক পোশাক দিয়ে সবসময় মাথা সহ ঢেকে রাখতে বলি এবং বাচ্চা বিছানা বেড ওয়েটিং করার সাথে সাথে বা প্রস্রাব করার সাথে সাথে আমরা চেঞ্জ করে দিতে বলি এবং যে কোনো কান্নাই নবজাতকের আসলে কান্না না, এটা হচ্ছে নবজাতক আপনাকে দৃষ্টি আকর্ষণ করে, সেটা খিদার জন্য হতে পারে বা সে যদি ডিসকমফোর্ট ফিল করে সেটার জন্য হতে পারে বা বদ্ধ আবহাওয়া হতে পারে সেখান থেকে হতে পারে। সেজন্য আমরা যাতে আরামদায়ক পরিবেশে বা একটা খোলামেলা রুম যেখানে মধ্যে বাতাস পরিবাহিত হচ্ছে, আলো আছে, সেরকম রুমে বাচ্চাকে রাখতে হবে নবজাতককে এবং সাথে পাশাপাশি হচ্ছে আমরা জন্মের প্রথম ৩ দিন গোসলটাকে নিরুৎসাহিত করি। ৪র্থ দিনের মাথায় আমরা বলি যে আপনার বাচ্চাকে নবজাতককে আপনি গোসল করাবেন এবং আমরা সবসময় বলে থাকি যে বুকের দুধ ছাড়া বিকল্প কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে ৬ মাস পর্যন্ত শুধু বুকের দুধই খাওয়াবে এবং জন্মের ২৮ দিন পরে আমরা বা তারপরে আমরা বাচ্চার চুলটা ফেলতে বলি। এক্ষেত্রে বাচ্চার ওজনটা প্রথম দিকে কিন্তু ডেলিভারির প্রথম ৬ দিন থেকে ৭ দিন একটু কমে, এর পরবর্তীতে আমরা যদি বুকের দুধটা এস্টাবলিশ করতে পারি এবং আপনার বাবু যদি ৬ থেকে ৮ বার ২৪ ঘন্টার মধ্যে প্রস্রাব করে তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে বাচ্চা বুকের দুধ পাচ্ছে। সো আমরা অনেক সময় আপসেট হয়ে যাই যে বুকের দুধ পাচ্ছে না, বুকের দুধ পাচ্ছে না। সেজন্য আমাদেরকে একটু আশ্বস্ত করতে হবে এবং এক্ষেত্রে যারা কেয়ার গিভার বা পরিবারের অন্যান্য সদস্যরা আছেন
আছেন তারাও মাকে উৎসাহিত দিবেন এবং বুকের দুধটা অবশ্যই পান করাবেন। এবং মায়ের খাবারের দিকে নিশ্চয়ই খেয়াল রাখতে হবে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে প্রশ্ন নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম সালেহা। জি, আমি ঢাকা থেকে বলতেছি। আমার বাচ্চার 4 বছর 4 মাস বয়স, বুঝছেন, কিন্তু জি। ওজন 6-7 মাস হলে যে ওজন দিতে গেলে পারে ওই একই ওজন, 11 কেজির উপরে, 11.5 কেজির উপরে ওজন হয় না, আর মানে একদমই কাবুল। খেতে চায় না, এই ধরনের সমস্যাও কি আছে? হ্যাঁ, খেতে তো চাই না, সেটা তো আছেই। আর তারপরে আমার তো থাইরয়েড হরমোনের সমস্যা আছে। এখন বাচ্চার কি টেস্ট করবো কিনা এটা জানার আচ্ছা, জন্য। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ডক্টর রিজওয়ান, আপনার পরামর্শ কি হবে? আচ্ছা। ধন্যবাদ। আসলে এটা বাচ্চা যে ওজন, আমরা একটা হেলথ বলতে বুঝি আসলে ফিজিক্যাল এবং মেন্টাল দুটোই। আমার বাচ্চা নাদুস নুদুস হবে কিন্তু আমার বাচ্চার মানসিক বিকাশটা হবে না, সেটা কিন্তু আমরা সুস্বাস্থ্য বলি না। সেজন্য আপনার বাচ্চার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে তাহলে আপনাকে নিশ্চিত ধরে নিতে হবে যে সে পরিপূর্ণরূপে বড় হবে। এবং ফ্যামিলিয়াল স্ট্রাকচার একটা ব্যাপার আছে, যেটা বাবা মার শরীরের যে স্ট্রাকচার, সেটাও কিন্তু বাচ্চার ভবিষ্যতের জন্য একটা আমরা ফ্যাক্টর চিন্তা করে থাকি। আরেকটা জিনিস হচ্ছে, বাচ্চা যদি জাঙ্ক ফুডের প্রতি বেশি আসক্তি থাকে, আমরা যদি বাচ্চাকে চিপস, চুইংগাম, চকলেট এগুলো যদি বেশি বেশি করে দেই, তাহলে বাচ্চার খাবারের রুচি কিন্তু সবসময় নষ্ট হয়ে যাবে। এরপরেও আমরা চিকিৎসকরা পরামর্শ দেই যে প্রতিনিয়ত 4 মাস পর পর আসলে কৃমির ওষুধটা বাচ্চাদেরকে খাওয়াতে হয়। এবং এখানে ডিওয়ার্মিং এর যে প্রজেক্টগুলো আছে সেগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, এবং আমরা স্কুলিং এর যে কৃমির ওষুধ সেগুলো আমাদেরকে খাওয়াতে হবে। এবং বাচ্চাকে খাবারের প্রতি সবসময় পুষ্টিকর, যে যতটুকু সে খায় পুষ্টিকর খাবারটাই দেন, এবং বাইরের খাবার অবশ্যই বাইরের খাবার থেকে পরিহার করুন। তাহলে বাচ্চার, আমি বারবার বলছি যে বাচ্চার ফিজিক্যাল মেন্টাল দুটো যদি ঠিক থাকে তাহলে বাচ্চার ওজন নিয়ে চিন্তা করার কিছু নেই। ধন্যবাদ। আপনি বাচ্চার যত্নের বিষয়ে একটি কথা বলেছিলেন, বাচ্চা ডিসকমফোর্ট ফিল করছে কিনা। সেক্ষেত্রে আসলে বাবা মা বুঝবে কিভাবে যে তার বাচ্চা অসুস্থ বোধ করছে? এক্স্যাক্টলি। একটা হচ্ছে, আমি যখন একটা গুমোট আবহাওয়ার মধ্যে থাকি, আমার বাসার যে আলো বাতাস যদি না খেলে, তাহলে কিন্তু আমি নিজেও একটু শ্বাস বন্ধ ভাব অনুভব করব। আরেকটা জিনিস হচ্ছে, বাচ্চা যদি বেড ওয়েটিং করে তখন সে নিজে কান্নাকাটি করে আপনাকে অ্যাওয়ার করবে। আরেকটা যদি হচ্ছে, বাচ্চাকে সামান্য পিঁপড়াও কামড় দিতে পারে, বা বাচ্চার অসুস্থ হতে পারে, সে বেশি ঘেমে যাচ্ছে বা বেশি উষ্ণ বোধ করছে। এখন যেহেতু সিজনটাও পরিবর্তন হচ্ছে, তো বাচ্চার পিঠের দিকে দেখবেন ঘেমে চটচটে হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ডিসকমফোর্ট ফিলের ব্যাপারটা বাবা মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শুধু মাকে না, যারা পরিবারের কেয়ার গিভার আছে সেগুলোকে খেয়াল রাখতে হবে। এবং প্রতিদিন আমরা কিন্তু শিশুদেরকে গোসল দিতে পারি, এবং দুপুরবেলা উষ্ণ গরম পানি বা ঠান্ডা পানি, এখন নর্মাল পানিটাই আমরা ইউজ করতে পারি, এবং প্রতিদিন গোসলটা যাতে অবশ্যই বাচ্চা শিশুদেরকে দেয়, এবং পরিপূর্ণ যে পরিচর্যাগুলো আছে, যে পুষ্টিকর খাবার খাওয়ানো, সেগুলো যাতে মেনে চলে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ডক্টর রিজওয়ানুল আহমেদ। আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল ডক্টর রিজওয়ান কলে আজকের আয়োজনে। দেখা হবে আগামীকাল আবারও। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।